স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম শাসনকর্তা কে ছিলেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন বিধান রায়। হ্যাঁ, বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু তিনি প্রথম শাসক ছিলেন না। আসলে তখন এই রাজ্যের প্রধান শাসককে মুখ্যমন্ত্রী বলা হতো না, বলা হতো প্রিমিয়ার বা মন্ত্রীপ্রধান বা প্রধানমন্ত্রী। আর সেই প্রথম প্রিমিয়ার ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। দেশ বিভাগের পর এক টালমাটাল সময় জাতীয় নেতৃত্ব এই মৃদুভাষী অথচ কঠোর মানুষটির ওপর এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছিলেন। অকৃতদার, গান্ধীবাদী, আদ্যপান্ত সৎ এই নেতা কিন্তু বেশি দিন প্রিমিয়ারের পদে থাকতে পারেননি। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের আরও এক টালমাটাল সময় 1967 সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সে সময়ও তিনি মাত্র 3 মাসই মুখ্যমন্ত্রী পদে থেকেছিলেন। আজ এখানে আমরা তুলে ধরব পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীপ্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের জীবন কাহিনী। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী বা মন্ত্রীপ্রধান, যাকে সেই সময় প্রিমিয়ার বলা হতো। পরবর্তীকালে এই পদটিকেই মুখ্যমন্ত্রী পদ হিসাবে চিহ্নিত করা হয়। তাই অনেকে বিধানচন্দ্র রায়ের পরিবর্তে প্রফুল্লচন্দ্র ঘোষকেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বলেন। তবে মুখ্যমন্ত্রী শব্দের ব্যবহার ধরলে বিধান রায় সেই মর্যাদা পান। প্রফুল্লচন্দ্র যেমন প্রিমিয়ার হিসাবে দায়িত্ব সামলেছেন, তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবেও স্বকীয়তা দেখানোর প্রচেষ্টা চালিয়ে গেছেন বারবার। সবসময় যে সফল হয়েছেন একথা জোর দিয়ে বলা যায় না, তবে সততা ও কর্মদক্ষতার মিশেলে তাঁর কর্মনৈপুণ্যতা এক অন্য মাত্রা পেয়েছিল একথা জোর দিয়েই বলা যায়। তাঁর শিক্ষাগত যোগ্যতাও ছিল উল্লেখযোগ্য। তিনি MA ও MSc দুটি বিভাগেই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। বিবেকানন্দের ভাবধারায় দীক্ষিত প্রফুল্লচন্দ্র ঘোষের জীবনের ধ্রুবতারা ছিল মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন। 1891 সালের 24শে ডিসেম্বর ব্রিটিশ শাসনাধীন ভারতের বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার মালিকান্দা গ্রামে একটি গণ্ডগ্রামে এক খ্রিস্টি সম্পন্ন পরিবারে প্রফুল্লচন্দ্র ঘোষের জন্ম হয়। তাঁর ঠাকুরদা একজন সম্পন্ন গৃহস্থ ছিলেন। ঠাকুরদার 3 সন্তান ছিল, কিন্তু 3 নাবালক সন্তানকে রেখে তিনি হঠাৎ মারা যান। বুদ্ধিমতী ঠাকুমা সংসারের হাল ধরেন ও নাবালক সন্তানদের মানুষ করতে থাকেন। প্রফুল্লচন্দ্রের বাবা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন সকলের ছোট। তিনি খুব বেশি পড়াশোনা করতে পারেননি ও ছাত্রবৃত্তি অবধি পড়েছিলেন। পরবর্তী পর্যায়ে প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন। মা বিনোদিনী দেবী এবং বাবা পূর্ণচন্দ্র দুজনেই ছিলেন অত্যন্ত সজ্জন, সরল ও ধর্মপ্রাণ মানুষ। অকৃতদার প্রফুল্লচন্দ্র 1952 সালে সাধনা বিশ্বাস নামে একটি মেয়েকে দত্তক কন্যা হিসাবে স্বীকৃতি দেন। সাধনা ছিলেন সুলেখিকা, সুগায়িকা ও সুবক্তা। তার যথেষ্ট সাংগঠনিক ও প্রশাসনিক ক্ষমতাও ছিল। তিনি ইংরাজি, বাংলা, জার্মান ও হিন্দি ভাষায় দক্ষ ছিলেন। উত্তরকালে প্রফুল্লচন্দ্র ঘোষের পৌত্রী প্রিয়াঙ্কা অশিকয়া মিস জাপান খেতাব লাভ করেন। প্রিয়াঙ্কার মা ছিলেন জাপানি, বাবা প্রফুল্লচন্দ্র ঘোষের সঙ্গে বিশেষ সম্পর্কে যুক্ত ছিলেন। প্রফুল্লচন্দ্র ঘোষ মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। বাবা মার ঐকান্তিক ইচ্ছা ছিল প্রফুল্ল যেন বড় হয়ে প্রকৃত সুশিক্ষিত হন। প্রফুল্ল বাবা মার মুখ রেখেছিলেন। হায়ার প্রাইমারি, বৃত্তি, মাইনর ইত্যাদি সব পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পাশ করেন। গ্রামীণ বাতাবরণে পড়াশোনার সাথে সাথে প্রফুল্লচন্দ্র চালিয়ে গেছেন খেলাধুলা। ক্রিকেট, ফুটবল, হাডুডু, কুস্তি, লাঠি খেলা, নৌকা বাওয়া, সাঁতার কাটা ইত্যাদি প্রায় সব খেলাতেই আগ্রহের সঙ্গে খেলতেন। বাগান করা ও সবজি চাষে কৈশোর থেকেই তাঁর ছিল প্রবল আগ্রহ। প্রফুল্লচন্দ্র ঢাকার পোগো স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন ও বৃত্তি পান। পরবর্তী পর্যায়ে জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজে রসায়নের ছাত্র হিসাবে কৃতিত্ব দেখান। প্রফুল্ল প্রথমে জগন্নাথ কলেজে ভর্তি হন এবং তারপর ঢাকায় চলে আসেন, যেখানে তিনি 1913 সালে BA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1916 সালে তিনি রসায়ন বিষয়ে MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন এবং MA ও MSc উভয় বিভাগের মধ্যেই প্রথম হন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন প্রফুল্লচন্দ্র ঘোষ। স্বদেশী যুগের রাজনীতিতে প্রফুল্লচন্দ্র ঘোষের আদর্শ ছিলেন বালগঙ্গাধর তিলক। পরে বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ ঘোষ তাঁর রাজনৈতিক চেতনায় গভীরভাবে রেখাপাত করেন। 1909 সালে প্রফুল্লচন্দ্র ঘোষ যুক্ত হন ঢাকা অনুশীলন সংঘের সঙ্গে। বেছে নেন সশস্ত্র বিপ্লবের পথ, কিন্তু মোহভঙ্গ হয় 1913 সালে।
এরপর তিনি জোর দেন শিক্ষা ও ধর্মজীবনের উপর। পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র ঢাকা কলেজের রসায়নে গবেষণায় যোগ দেন ও মাসিক 100 টাকা বৃত্তি পান। 1919 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ডেমনস্ট্রেটর হিসাবে যোগ দেন। তার মাসিক বেতন ছিল 200 টাকা। 1920 সালে কলকাতা ট্যাক্সশালে ডেপুটি ইয়াসে মাস্টার পদে যোগ দেন। তিনিই প্রথম ভারতীয় যিনি এই পদ অলংকৃত করেন। মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় হয় যোগেন্দ্রনাথ সাহার মাধ্যমে। মহাত্মা গান্ধীর অহিংস নীতির সাথে পরিচিত হলেও প্রথম দিকে গান্ধীবাদী নীতি তাকে প্রভাবিত করতে ব্যর্থ হয়। কিন্তু 1920 সালের ডিসেম্বর মাসে ঢাকায় গান্ধীর বক্তৃতা শুনে তিনি অনুপ্রাণিত হন এবং কলকাতায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে উপস্থিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। প্রফুল্লচন্দ্র এরপর সিদ্ধান্ত নেন মাতৃভূমির সেবা করা ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টিপাত করবেন না। এতদিন রাজনীতি করার পাশাপাশি তিনি কলকাতার ট্যাক্সশালে চাকরি বজায় রেখেছিলেন, কিন্তু দুনৌকায় পা দিয়ে চলা তাঁর পক্ষে মুশকিল হয়ে পড়ল। বাধ্য হয়ে প্রফুল্লচন্দ্র চাকরিতে ইস্তফা দিলেন। পুরোপুরিভাবে জড়িয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামের সাথে। ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে নেমে এলো দুঃসময়। বাংলা বিভক্ত হল। ভারতের জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের হিন্দু অধ্যুষিত অংশের প্রিমিয়ার নিযুক্ত করল প্রফুল্লচন্দ্রকে। সময়টা 15ই আগস্ট 1947 থেকে 14ই জানুয়ারি 1948 অবধি। এই সময় ব্যাপক সংখ্যায় উদ্বাস্তু পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে থাকে। দেখা দেয় সাম্প্রদায়িক হানাহানি। ভারতবর্ষের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষিত করলে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজনকে হতে হয় লাঞ্ছনার শিকার। প্রফুল্লচন্দ্রকে এর জন্য দায়ী করা হয়। আসলে প্রফুল্লর মূল লক্ষ্য ছিল প্রশাসনিক উন্নয়ন ও দুর্নীতি দমন। দুর্নীতি রোধ করতে অর্ডিন্যান্স জারি করতেও প্রফুল্ল দ্বিধা করেননি। প্রিমিয়ার থাকাকালীন প্রফুল্লচন্দ্র প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন ও বাংলা ভাষা যাতে সরকারি ভাষারূপে পশ্চিমবঙ্গের স্বীকৃতি পায় তার জন্য যথেষ্ট চেষ্টা করেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাজশেখর বসু প্রভৃতি বিদগ্ধ মানুষকে নিয়ে প্রফুল্লচন্দ্র গড়ে তোলেন বাংলা পরিভাষা কমিটি। সুরেশচন্দ্র সরকারের প্রত্যক্ষ সহায়তায় প্রফুল্লচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িটি রবীন্দ্রভারতী সোসাইটির হাতে তুলে দিতে সমর্থ হন। এত কিছু করেও প্রফুল্লচন্দ্র কংগ্রেসের উপর মহলের মন পেতে ব্যর্থ হন। তাকে মন্ত্রীপদ ত্যাগ করতে হয়। 1948 সালের 15ই জানুয়ারি ডাক্তার বিধানচন্দ্র রায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন ও প্রফুল্লচন্দ্রের পদত্যাগপত্র গৃহীত হয়। প্রফুল্লচন্দ্র কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1950 সালে কৃষক মজদুর প্রজা পার্টি তৈরি করেন এবং তার সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীকালে এই দল পিএসপি বা প্রজা সমাজতন্ত্রী পার্টি হিসাবে পরিচিত হয়। 1957 সালে বিধানসভা নির্বাচনে মহিষাদল থেকে প্রফুল্লচন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করেন ও নির্বাচিত হন। এরপর অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠিত হয় তাতে স্থান হয় প্রফুল্লচন্দ্রের। কিন্তু এই মন্ত্রিসভার মেয়াদ বেশি দিন ছিল না। প্রফুল্লচন্দ্র এরপর একটি নতুন ফ্রন্ট তৈরি করেন, যার নাম হয় প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্ট। 1967 সালের 21শে নভেম্বর পিডিএফ সরকার গঠন করে। উক্ত সরকারে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন প্রফুল্লচন্দ্র। দুর্ভাগ্যের বিষয়, এই মন্ত্রিসভা বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 3 মাস ছিল এই সরকারের মেয়াদ। পরবর্তীকালে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। প্রফুল্লচন্দ্র ঘোষ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস, দ্য থিওরি অফ প্রফিটস, ওয়েস্ট টুডে, জীবন স্মৃতির ভূমিকা, মহাত্মা গান্ধী অ্যাজ আই স হিম, মহাত্মা গান্ধী, ইন্ডিয়া অ্যাজ নোন টু অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইউরোপ ইত্যাদি। 1983 সালের 18 ডিসেম্বর কলকাতায় প্রফুল্লচন্দ্র ঘোষের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার
একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।